আজকে সেই একইভাবে কে যেন তাকিয়েছিল। আমি আজকে আর উঠিনি। একবারে সকালে আমার ঘুম ভাঙলো। উঠে বসে আমার হাতের দিকে তাকিয়ে আমি দিলাম এক চিৎকার। আমার চিৎকার শুনে বাবা পাশের রুম থেকে দৌড়ে চলে আসে। জালাল হোসেন উত্তেজিত কণ্ঠে বলল, কি হয়েছে মা তোর? এভাবে চিৎকার দিলি যে? বাবা, বাবা আমার হাত। না না, বাবাকে এটা বলা যাবে না। বাবা এটা শুনলে টেনশনে পড়ে যাবে। কি রে মা, কি হয়েছে? চুপ করে আছিস কেন? বাবা আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করেই আমার হাতের উপর একটা টিকটিকি পড়েছিল, তাই আমি ভয় পেয়ে জোরে চিৎকার দেই। পাগল মেয়ে, এটার জন্য এত জোরে চিৎকার দেওয়া লাগে? আমি দুঃখিত বাবা। আর এভাবে চিৎকার দিবে না, ঠিক আছে? ঠিক আছে বাবা। আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা রেডি করছি। আচ্ছা। জালাল হোসেন রুম থেকে বেরিয়ে গেল। কারিমা ওর হাত কাঁথার ভেতর থেকে বের করে ওর সামনে ধরে ভালো করে দেখতে লাগলো। কারিমা ভয়ে ভয়ে বলল, আরে আমার হাত তো পুড়ে গিয়েছিল, তবে আমার হাত ভালো হলো কিভাবে? এটা কি হলো আমার সাথে? কে করলো এটা? বাবাকে না বলে ভালোই করেছি। ওহ, কে করলো এটা? কোনো ভূত নয় তো? না। আস্তে করে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। ওরে আমার কোমর! ধুর, কে করেছে সেটা পরে দেখা যাবে, আগে দুইটা খেয়ে নেই। কারিমা ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেতে বসলো। জালাল হোসেন খাবার খেতে খেতে বলল, মা তোমার হাত কি একটু ভালো হয়েছে? ব্যথা কমেছে হাতের? কারিমার খাবার গলায় আটকে গেল। হাতে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে সব পানি খেয়ে নিল। কি হয়েছে মা? কিছু না বাবা, আমার হাত ভালো হয়ে গেছে। আমার খাবার খাওয়া শেষ, আমি রেডি হয়ে মাদ্রাসায় যাওয়ার জন্য। তাড়াতাড়ি করে বলে রুমে চলে গেল। জালাল হোসেন একটু অবাক হলেন। খাবার শেষ করে মাদ্রাসায় চলে গেল কারিমাকে নিয়ে। মাদ্রাসা ছুটির পর কারিমা বাসায় এসে রান্নার কাজ সেরে ফেললো। জোহরের নামাজ আদায় করে বাবার জন্য খাবার নিয়ে অপেক্ষা করে। জালাল হোসেন আসার পর একসাথে খাবার খাই। জালাল হোসেন অনেকবার কারিমার হাতের কথা জিজ্ঞেস করেছিল, কিন্তু কারিমা কোনো না কোনো কথা বলে এড়িয়ে যায়। সারাদিন কারিমার এটা ভাবতেই সময় যায়। রাতে ঘুমানোর সময় দরজা জানালা ভালো করে আটকে নিল। ঘুমাবার আগে দোয়া দুরুদ পাঠ করে ঘুমিয়ে পড়ল। গভীর রাতে সেই একই ঘটনা ঘটল। কারিমার আবার মনে হতে লাগলো কেউ ওর দিকে তাকিয়ে আছে। কারিমা উঠতে গিয়ে উঠল না, ঘুমিয়ে আছে একভাবেই। ফজরের আজান শুনে কারিমার ঘুম ভাঙল। কারিমা নামাজ পড়ে ওর রুমের বিছানায় ঘুমাবার সময় যেই বালিশটিতে কারিমা ঘুমিয়েছিল, সেই বালিশের নিচে কতগুলা চকলেট পাই। কারিমা হা করে কতক্ষণ তাকিয়ে থাকে। হাতে নিয়ে চকলেটগুলো ভালো করে দেখতে লাগলো। এটা আবার কে রাখলো আমার বালিশের নিচে? বাবা? না, বাবা চকলেট নিয়ে আসলে তো আমাকেই দিবে, এভাবে আমার বালিশের নিচে রাখবে না। তাহলে কে রাখলো? ধুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। ধূপ করে বিছানায় বসে পড়ল। যাক, পরে দেখব নে, এখন রান্নার কাজ শেষ করে আসি। কারিমা চকলেট ড্রয়ারে রেখে রান্না করতে গেল। কারিমার রান্না করতেও মন চাচ্ছে না, অন্যমনস্ক হয়ে কাজ করছে। কোনো রকম রান্নার কাজ শেষ করে খাবার খেয়ে মাদ্রাসায় চলে এলো। ক্লাসেও মন দিতে পারছে না কারিমা, সব গুলিয়ে যাচ্ছে কারিমার। গুলিয়ে যাবারই কথা। এই ঘটনা যদি অন্য কারোর সাথে হতো, তাহলে এতক্ষণে সে সারা রাষ্ট্র বাষ্ট করে দিত। কিন্তু কারিমা চুপ করে আছে। কারিমা কোনো রকম ক্লাস শেষ করে বাসায় এসে রান্না করে নিল। কারিমার মাথায় শুধু ওই চিন্তায় ঘুরপাক খাচ্ছে। সারাদিন কারিমা ভাবতে ভাবতে সময় পার করলো। আজ রাতে কারিমা জেগে থাকবে বলে সিদ্ধান্ত নেয়। যেই ভাবা সেই কাজ। কারিমা অনেকক্ষণ জেগে থাকলো। কিছুক্ষণ পর আর কারিমা চোখ খুলে রাখতে পারলো না। কখন যে ঘুমিয়ে গেল সেটাও নিজেও জানে না। ফজরের আজান শোনার সাথে সাথে কারিমা ধরফরিয়ে উঠল। তাড়াতাড়ি করে বালিশের নিচে হাত দিয়ে দেখে মুড়ানো কাগজের মতো। কারিমা সেই মুড়ানো কাগজ খুলে দেখে সেই কাগজের ভিতর কয়েকটা মিষ্টি। মিষ্টিগুলা ছিল বড় বড়। কারিমা সেই মিষ্টির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, কারণ এই মিষ্টি কারিমা কখনো কোথাও দেখেনি। কারিমা মিষ্টিগুলা ফ্রিজে রেখে ফ্রেশ হয়ে রান্নার কাজ করতে লাগলো। কারিমার সাথে প্রতিদিনই একই ঘটনা ঘটছে। প্রতিদিনই কারিমা কোনো না কোনো জিনিস ওর বালিশের নিচে পাবেই। কখনো চুড়ি, কখনো পায়েল, কখনো চকলেট, অনেক কিছুই পায় কারিমা।
কিন্তু কারিমা খুশি হলেও ওর মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যায়, কে দিচ্ছে এই জিনিসগুলা? সে কিভাবে জানে আমি এগুলা পছন্দ করি? কারিমার সাথে প্রায় 1 মাস ধরেই এই ঘটনা ঘটছে। কারিমা প্রথম প্রথম কে দিয়েছে এই চিন্তা করলেও এখন আর এই চিন্তা করে না। ও ওর মতোই থাকছে। কারিমা বুঝতে পারছে কোনো এক অদ্ভুত শক্তি তাকে এগুলা দিচ্ছে। এভাবে প্রায় 1.5 মাস কেটে যায়। কারিমা ওর বাবাকে এই বিষয় কিছুই বলেনি। তবে ওর বাবা কারিমার চুড়ি, পায়েল ইত্যাদি জিনিসগুলা দেখে একটু অবাক হয়, কিন্তু কারিমাকে এই বিষয় কিছুই বলেনি। হঠাৎ একদিন কারিমার ছোট কাকাই কারিমার জন্য একটা বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। ছেলের বাড়ির মা ভাবিরা কারিমাকে দেখে পছন্দ করে এবং বিয়ে ঠিক করে ফেলে কারিমার। কারিমা রাজি না থাকলেও হ্যাঁ বলেনি। ওর বাবা যা বলবে তাই হবে। সব ঠিকঠাক করে সামনের সপ্তাহে কারিমার বিয়ে ঠিক হয়। কারিমাও তেমন খুশি নাই বিয়ে নিয়ে, কিন্তু ওর বাবাকে বিয়ে না করার বিষয় কিছুই বলতে পারছে না। পরের দিন সকালে কারিমার বাবার কাছে খবর আসে ছেলেপক্ষরা না করে দিয়েছে, এই বিয়ে হবে না, কারিমাকে বিয়ে করবে না। জালাল হোসেন এই কথা শুনে কিছুটা ভেঙে পড়ে। ছেলেপক্ষদের কাছে অনেকবার জিজ্ঞেস করে কেন তার ছেলে বিয়ে করবে না, কিন্তু কোনোভাবেই কারণটা তাদের ছেলে বলে না। জালাল হোসেন রাগে জেদে অন্য ছেলে দেখতে শুরু করে কারিমাকে বিয়ে দেওয়ার জন্য। অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করলেও পরের দিন ছেলেপক্ষরা না করে দেয় যে কারিমাকে তার ছেলে বিয়ে করতে পারবে না। জালাল হোসেন আরো ছেলে দেখতে লাগলো কারিমার জন্য, কিন্তু তারাও পরের দিন একইভাবে না করে দেয়, বিয়ে করতে পারবে না কারিমাকে। জালাল হোসেন আরো ভেঙে পড়ে। পরপর 5টি সম্বন্ধ ভেঙে যায়। সমাজের লোকেরা কি বলবে? হয়তো সবাই ভাববে কারিমার কোনো দোষ আছে, যার কারণে বারবার বিয়ে ভেঙে যাচ্ছে। জালাল হোসেন এবার বড় হুজুরের কাছে যায় তার মেয়ে সম্পর্কে কিছু জানতে, কেন ওর বিয়ে হচ্ছে না। হুজুরের সাথে দেখা করে হুজুরকে তাদের বাসায় আসার জন্য বলে। হুজুর পরের দিন যাবে বলে ঠিক করে। পরের দিন হুজুর ঠিক সময় মতো কারিমাদের বাসায় আসে। বাসার ভেতরে পা রাখার সাথে সাথে বড় হুজুর বুঝতে পারে এই বাসায় একটি জিনের আনাগোনা আছে। জালাল হোসেনকে এই বিষয় কিছুই বলে না, শুধু কারিমার রুমে যাবে বলে ঠিক করে। জালাল হোসেন বড় হুজুরকে কারিমার রুমে নিয়ে আসে। বড় হুজুর ঠিক বুঝতে পেরেছে এই রুমেই জিনটি আসে। খুঁটিয়ে খুঁটিয়ে জিনিসপত্রগুলো দেখতে লাগলো। কিছুক্ষণ পর বড় হুজুর রুম থেকে বেরিয়ে যায়, আর যাবার সময় একটা তাবিজ কারিমার জালনা বরাবর বেঁধে দিয়ে যায়। জালাল হোসেনকে জিনের কথা বলে চলে যায়, কিন্তু কেন এই জিনটি এই বাসায় আসে, কি কারণে আসে, সেই বিষয় কিছুই বলেনি। পরের বার এসে বলবে জানিয়েছে। বড় হুজুর চলে যায় বাসা থেকে। আজকের রাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাহিরে। জালনাগুলো জোরে জোরে বাড়ি খাচ্ছে। বাড়ি খাওয়ার শব্দে কারিমার ঘুম ভেঙে যায়। কারিমা চমকে ওঠে। বিছানায় বসে জানলার দিকে তাকিয়ে দেখে বাহিরে বৃষ্টি হচ্ছে। কারিমা বিছানা থেকে উঠে জানলার কাছে এসে জানলা বন্ধ করতে লাগলো। শেষের জানালা বন্ধ করার সময় কারিমা চোখ যায় ওদের বাড়ির নিচে। কে যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, পরনে সাদা পাঞ্জাবি। কারিমা কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর জানালা বন্ধ করে দেয়। কারিমার মনের মধ্যে কেমন যেন সন্দেহ কাজ করছে, আর আজকে ওর রুমে কেউ আসেনি সেটা কারিমা বুঝতে পারে। কারিমার মনটা কেমন যেন ছটফট করছে। কারিমা দৌড়ে জানালার কাছে গিয়ে জানালা খুলে নিচের দিকে তাকিয়ে দেখে নিচে কেউ নেই। কারিমার মনটা নিমেষেই খারাপ হয়ে গেল। কেন জানি সেই অভয়টার কথা মনে পড়ছে, যাকে কিছুক্ষণ আগে দেখেছে কারিমা। কারিমার সারা রাত ঘুম হলো না। এপাশ ওপাশ ছটফট করতে করতে সারা রাত কেটে গেল। পরের দিন বড় হুজুর জালাল হোসেনকে তার সাথে দেখা করতে বলল। জালাল হোসেন কাজ শেষ করে বড় হুজুরের সাথে দেখা করতে যাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জালাল হোসেন বললেন, হুজুর কিছু কি জানতে পারলেন কি? বড় হুজুর গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, তোমার বাসায় একটা ইফিদ্রিস জিন আসা যাওয়া করে। জালাল হোসেন কথাটি শুনে কিছুটা ভয় পেয়ে গেল। জালাল হোসেন ভয়জড়িত কণ্ঠে বলল, কি বলছেন হুজুর, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব।
আর সেই জিনটি কোনো সাধারণ জিন নয়, সেই জিনটি অনেক শক্তিশালী। ইফিদ্রিস নামের জিনগুলা অধিক শক্তিশালী হয়। জালাল হোসেন বললেন, সেই জিনটি আমার বাসায় কেন আসে, কী কারণে আসে? জিনদের যদি কাউকে ভালো লাগে তাহলে সে তার কাছে বারবার ছুটে যাবেই। আর আমি আমার পালিত জিনদের দিয়ে খবর নিয়ে জানতে পেরেছি সেই জিনটি তোমার মেয়েকে খুব পছন্দ করে এবং ভালোবাসে। তোমার মেয়ের ঘরে এমন এমন জিনিস আছে যেগুলা জিন জগৎ থেকে আসা, সেগুলো আমি সেদিন দেখতে পেরেছি। তোমার মেয়েকে জিজ্ঞেস করে দেখো এগুলা কোথা থেকে পেয়েছে। ওই জিনটি খুব ভালো, সে তোমার মেয়ের কোনো ক্ষতি এখনো করেনি, আর বিয়েগুলা ওই জিনটি ভেঙে দিয়েছে। জালাল হোসেন ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো, এর থেকে মুক্তি পাবো কিভাবে হুজুর? সেই জিনটির সাথে আমার কথা বলতে হবে, তুমিও থাকবে আমার সাথে। কাল রাতে চলে এসো আমার বাসায়। ঠিক আছে হুজুর, আমি এবার আসি। জালাল হোসেন বাসায় এসে কারিমাকে সেই জিনিসগুলোর কথা জিজ্ঞেস করলো যেগুলো ওই জিনটি দিয়েছে। কারিমা ওর বাবাকে সব কথা খুলে বলে। জালাল হোসেন কারিমাকে অনেক বকা দেয়, কারণ এগুলা আগে বলেনি তাই। কারিমা মাথা নিচু করে সব কথা শুনে। জালাল হোসেন রুম থেকে বেরিয়ে যায় কারিমাকে বকাঝোকা করে। এমনিতেই কাল রাত থেকে কারিমার মনটা খারাপ হয়ে আছে, আর এখন ওর বাবা বকাঝোকা করেছে, এতে আরো মন খারাপ হয়ে গেছে কারিমার। কারিমা কি সেই না দেখা অভয়টাকে ভালোবেসে ফেলেছে সেটাও বুঝতে পারছে না। রাতে জালাল হোসেন বড় হুজুরের বাসায় আসে। বড় হুজুর আগে থেকেই তার খাস কামরায় বসা ছিল। সেই কামরাটায় বসে বড় হুজুর জিনদের সাথে কথা বলে। জালাল হোসেনকে একটা লোক সেই রুমে নিয়ে গেল। বড় হুজুর হাতের ইশারায় মাটিতে বসতে বলল। জালাল হোসেন মাটিতে বসে পড়ল। বড় হুজুরের এক লোক ঘরের লাইট অফ করে দিল। রুম পুরো অন্ধকার হয়ে গেল। বড় হুজুর মনে মনে দোয়া পড়তে লাগলো। কিছুক্ষণ পর রুমটা বেশ ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছে রুমে কেউ এসি ছেড়েছে। রুম থেকে সুন্দর একটা সুঘ্রাণ আসতে লাগলো। হঠাৎ করে মিষ্টি কণ্ঠস্বরে বড় হুজুরকে সালাম দিল। কণ্ঠের সুরটা খুব সুন্দর ছিল। আসসালামু আলাইকুম বড় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কেন ডেকেছেন জানতে পারি? আমি কেন ডেকেছি সেটা তোমার অজানা নয়। সে চুপ। বড় হুজুর জিনটিকে প্রশ্ন করল, তোমার নাম কি? আফরান তালশে ইশফাত। ইশফাত, তুমি কারিমাকে কোথায় দেখেছো? কিভাবে পেয়েছো কারিমাকে? আমি কারিমাকে নবাবগঞ্জ সেই পুকুর পাড়ে দেখেছি, যেই পুকুর পাড়টা মানুষদের জন্য অভিশপ্ত। বড় হুজুর বলে, সেখানে কিভাবে দেখেছো? ওই পুকুর পাড়টা অনেক বছর ধরে ব্যবহার করছি আমরা জিন জাতিরা। সেখানকার সব মানুষরা সেই পুকুর পাড়ের দিকে তাকাতে পর্যন্ত ভয় পাই, যাওয়া তো দূরের কথা। কারণ ওই পুকুর পাড়ে আমরা জিন জাতিরা অজু করি নামাজ পড়ার জন্য, তাই কোনো মানুষকে সেখানে আসতে দেই না। যদি কেউ ভুলবশতভাবে সেই পানি স্পর্শ করে তাহলে তার বড় ক্ষতি হয়। কেবল জিনদের জন্য সেই পুকুর পাড়টা। আমি সেদিন সেখানে অজু করতে যাই মাগরিবের নামাজ আদায় করার জন্য। সেখানে গিয়ে আমি কারিমাকে দেখতে পাই। কারিমা চোখ বন্ধ করে সেখানকার পরিবেশটা উপভোগ করছিল। আমি তখনই কারিমাকে পছন্দ করে ফেলি, আর প্রতি রাতে কারিমার রুমে গিয়ে কারিমাকে দেখি। বড় হুজুর, আমি কারিমাকে অনেক জিনিস দিয়েছি, কিন্তু কারিমাকে কখনো স্পর্শ করে দেখিনি। এক নাগারে বলে থামে, ইশফাত, আমি জানি তুমি খারাপ জিন না, তবে তুমি কারিমার বিয়ে ভেঙে দিয়েছো কেন? আমি কারিমাকে ভালোবাসি, তাই ওর কারোর সাথে বিয়ে হবে সেটা আমি কিভাবে মেনে নেব? আমি কারিমাকে বিয়ে করতে চাই। তুমি জানো মানব ও জিন জাতির সাথে কখনোই মিল হয় না, তাহলে বিয়ে করবে কিভাবে? কারিমাকে যখন আমি ভালোবেসেছি তখন বিয়ে আমি কারিমাকে করবই। বিয়ে করে কারিমাকে আমি আমার সাথে করে জিন রাজ্যে নিয়ে যাব। তুমি কিন্তু ভুল করতে যাচ্ছ। আমি চাইলেই এখন তোমাকে আটকাতে পারি, সেটা তুমি জানো। বড় হুজুর, গোস্তাকি মাফ করবেন, আপনি চাইলেও আমাকে আটকাতে পারবেন না, কারণ আমি অনেক শক্তিশালী ও জিন রাজ্যের বাদশা। আমি যেটা বলেছি সেটাই করব। আমি কারিমাকে বিয়ে করব। আমার কথা আমি বলে গেলাম। এখন আপনারা কি করবেন সেটা আমি জানি না এবং জানতেও চাই না,
কিছুক্ষণ পর ঘরটা আগের ন্যায় হতে লাগলো। চারদিক থেকে সেই সুঘ্রাণটা চলে গেল। তারা বুঝতে পেরেছে ইশফাত রুম থেকে চলে গিয়েছে। বড় হুজুর ও জালাল হোসেন রুম থেকে বেরিয়ে এলো। জালাল হোসেন করুণ কণ্ঠে বলল, কিছু একটা করুন হুজুর, আমি চাই না আমার মেয়ের সাথে জিনের বিয়ে হোক। আমার কিছুই করার নেই, কারণ ইশফাত অনেক শক্তিশালী জিন, ওর সাথে মোকাবেলা করতে আমি পারবো না। জালাল হোসেন করুণ কণ্ঠে বলল, তাহলে কি আমার মেয়েকে ইশফাত ওর সাথে করে নিয়ে যাবে জিন রাজ্যে? আমি মনে করি তুমি অন্য কোনো ছেলে দেখতে শুরু করো, আর সেই ছেলেটিকে কারিমা ও ইশফাতের কথা বলো। যদি ছেলেটি সাহসী হয় তাহলে তোমার মেয়েকে সে অবশ্যই বিয়ে করতে রাজি হবে। বড় হুজুর, আমার জানা মতে এরকম কোনো ছেলে নেই, আপনার কাছে কি আছে? বড় হুজুর কিছুক্ষণ ভেবে বললেন, হ্যাঁ, আমার কাছে আছে। আমার ছাত্র, একজন ভালো ধার্মিক ছেলে, ওর নাম ইনসান। বাবা মা কেউ নেই ওর, ছোটকাল থেকেই আমার কাছে থেকে বড় হয়েছে। ও এখন একজন রোগীর কাছে গিয়েছে, তাকে দুষ্ট জিন আসর করেছে, সেটা তাড়াতেইও গিয়েছে, কালকে ফিরে আসবে। জালাল হোসেন বিনয় সুরে বলল, তাহলে আপনি ওই ছেলের সাথে কথা বলে দেখুন, আমি আমার মেয়েকে ওর সাথেই বিয়ে দিতে চাই। বড় হুজুর ছোট একটা তাবিজ দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় যাও, আর হ্যাঁ, এই তাবিজটা তোমার মেয়ের হাতে পরিয়ে দিও। জালাল হোসেন তাবিজটা হাতে নিয়ে বাসা থেকে বেরিয়ে এলো। রাতে খাবার খেয়ে জালাল হোসেন ও কারিমা শুয়ে পড়ল। জালাল হোসেন কারিমার হাতে সেই তাবিজটা বেঁধে দিয়েছে ঘুমানোর আগে। কারিমার কিছুতেই ঘুম আসছে না। দুদিন ধরে ওর মনটা কেমন ছটফট করছে, না দেখা সেই মানুষটির জন্য। কারিমা আদেও জানে না সে কি মানুষ নাকি জিন, কারণ কারিমা জিন বিশ্বাসী। কারিমা এপাশ ওপাশ হয়ে বিছানা থেকে উঠে গেল, কিছুতেই ঘুমাতে পারল না। উঠে বারান্দায় চলে এলো। কারিমা কখনো বারান্দায় আসে না, আজ মন চাচ্ছে বারান্দায় আসতে, তাই দেরি না করে বারান্দায় চলে এলো। কারিমা আকাশের দিকে তাকিয়ে আছে, মুখে কোনো কথা বলছে না। এদিকে ইশফাত সেদিনের পর থেকে কারিমাদের বাসায় আসতে পারছে না, যেদিন থেকে বড় হুজুর জালনায় তাবিজ বেঁধে দিয়েছে। কারিমাকে না দেখতে পেয়ে ইশফাত পাগল হয়ে যায়, তাই ওদের নারকেল গাছের উপরে উঠে বসে এক নজর কারিমাকে দেখার জন্য। কারিমা যখন বারান্দায় আসে তখন ইশফাত অনেক খুশি হয়। ইশফাত খেয়াল করে দেখে কারিমার হাতে তাবিজ। ইশফাত বুঝতে পারে তাবিজ চাকিয়ে দিয়েছে। ইশফাতের ভীষণ রাগ হয় এটা দেখে। ইশফাতও বুঝতে পারে কারিমার ঘুম না হবার কারণ। ইশফাত জানে কারিমাও মনে মনে ওকে ভালোবেসে ফেলেছে।